হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া আফরোজ রিদি। আমার IELTS প্যান স্কোর হচ্ছে 8। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। আমরা সেন্টেন্স স্ট্রাকচার শেখার জন্য নিশ্চয়ই ছোটবেলা থেকে অনেকগুলো গ্রামার শিখে এসেছি, কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য আমাদের এই কোনো গ্রামারেরই দরকার নেই। আমরা শুধুমাত্র দুটি সেন্টেন্স স্ট্রাকচারের কথা মনে রাখবো। নাম্বার 1, যে সকল সেন্টেন্সে আমরা কোনো কাজের কথা নির্দেশ করব। নাম্বার 2, যে সকল সেন্টেন্স দ্বারা আমরা কোনো ইনফরমেশন দিব। আমরা যখন কোনো কাজের কথা জানাতে চাই বা কাজের কথা বলতে চাই, তখন আমরা সেই সকল সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে কাজটাকে ব্যবহার করি। যেমন আমি কথা বলছি, এটা একটা কাজ, তো এই সেন্টেন্সে আমি সাবজেক্টের পর সরাসরি কথা বলা এই ভার্বটাকে ইউজ করব। যেমন আই টক। অথবা আমি ভাত খাই, এই সেন্টেন্সে খাওয়া একটা কাজ, তাই সাবজেক্টের পরে সরাসরি আমি কাজের যে ভার্ব সেটা ইউজ করব। যেমন আই ইট রাইস। আবার যে সকল সেন্টেন্স দ্বারা আমি কোনো কাজের কথা না বুঝি, কোনো একটা নর্মাল ইনফরমেশন দিতে চাচ্ছি অথবা কোনো স্টেটিং সেন্টেন্স প্রকাশ করতে চাচ্ছি, সেই সকল ক্ষেত্রে আমি এম ইজ আর এর ব্যবহার করব। এখানে আমি কোনোভাবেই কোনো ভার্ব ব্যবহার করব না যেটা কাজকে নির্দেশ করে। যেমন আমি যদি বলতে চাই আমি রিদি, তখন আমি বলবো আই অ্যাম রিদি। এখানে কিন্তু আমি আই এর সাথে এম ইউজ করেছি। এখানে কিন্তু আমরা একটা সাহায্যকারী ভার্ব বা বি ভার্বের ব্যবহার করেছি। কোনোভাবেই এখানে কাজের ভার্বকে আনা যাবে না, যেই ভার্বটা দ্বারা কাজ নির্দেশ করা হয়। আবার আমি যদি বলতে চাই আমি একজন ছাত্র বা ছাত্রী, তখন আমাকে বলতে হবে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানেও আমি আই এর সাথে অ্যাম ব্যবহার করছি। ঠিক একইভাবে আমি যদি বলতে চাই সে ক্লাস 9-এ পড়ে, তখন আমাকে বলতে হবে শি রিডস ইন ক্লাস 9। এখানে যেহেতু সে একটা কাজ করছে, সে পড়ে, তাই এখানে আমাদের কাজের ভার্ব রিড ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে যে কোনো সেন্টেন্সে কথা বলতে চাইলে এখানে আমরা দুই ধরনের বেসিক সেন্টেন্স নিয়ে চিন্তা করব। একটা, যেখানে আমরা কোনো কাজ নির্দেশ করব, কথা বলা, খাওয়া, হাঁটা, চলা, যে কোনো কিছু। এবং 2 নাম্বার হচ্ছে যেই সেন্টেন্স দ্বারা আমরা কোনো ইনফরমেশন দিব, সেখানে আমরা কোনো মেইন ভার্ব ব্যবহার না করে শুধুমাত্র এম ইজ আর এই ভার্বগুলোর ব্যবহার করব। এখন আমাদের জানতে হবে একটা সেন্টেন্সে আমাদের আসলে কি কি দরকার। আমরা ছোটবেলা থেকে অনেক ধরনের স্ট্রাকচার শিখে আসলেও সবচেয়ে বেসিক যে স্ট্রাকচারটা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশ। একটা সেন্টেন্স গঠন করতে চাইলে আমাদের সবার প্রথমে দরকার হচ্ছে একটা সাবজেক্ট। সেই সাবজেক্ট হতে পারে কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। নাউন যেমন রহিম, করিম, টিনা, মিনা, সিনা, যে কোনো কিছু হতে পারে। অথবা প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি আই, ইউ, হি, শি, ইট, উই, দে ইত্যাদি। এবং এই সাবজেক্টের পরে আমরা যে বাকি অংশ ব্যবহার করব, সেই বাকি অংশের মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকতেই হবে। সেই ভার্বের পরে কিছু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই সাবজেক্টের কথা যে আমি বললাম, নাউন অথবা প্রোনাউন, এখানে আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে যে আমাদের সাবজেক্টগুলো কিন্তু নাম্বার হিসেবে সিঙ্গুলার আবার প্লুরাল হতে পারে। আমি যখন বললাম আই, ইউ, হি, শি, ইট, এই সাবজেক্টগুলো আসলে হচ্ছে সিঙ্গুলার। এবং আমি যখন প্রোনাউন হিসেবে বলছি উই অথবা দে, এই সাবজেক্টগুলো হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের সাবজেক্ট সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। তাই যখন আমরা এরপরে ভার্বটা ইউজ করব, সেটাও আমাদেরকে বুঝে নিতে হবে। যেমন আমরা যদি সাবজেক্ট সিঙ্গুলার ইউজ করি, আমাদের ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। আর আমরা যদি সাবজেক্ট প্লুরাল ইউজ করি, তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হতে হবে। এই ক্ষেত্রে আমরা ভার্বগুলোকেও চিনে রাখবো যে কোন ভার্বগুলো সিঙ্গুলার এবং কোন ভার্বগুলো প্লুরাল। সাধারণত যেই ভার্বের শেষে এস বা ইএস থাকে তাদেরকে আমরা সিঙ্গুলার বলি। যেমন আমি রিড, এই ভার্বটা যদি বলি, এই ভার্বটা কিন্তু প্লুরাল, কিন্তু আমি যখন রিডের সাথে এস ইউজ করছি তখন হয়ে যাচ্ছে রিডস। এই রিডস ভার্বটা কিন্তু সিঙ্গুলার। আবার আমি যদি বলি টক, টক সিঙ্গুলার, কিন্তু আমি যখন বলছি টক্স, টক্স কিন্তু প্লুরাল। আবার যখন আমি বলছি স্টাডি, স্টাডি কিন্তু সিঙ্গুলার, কিন্তু আমি যখন স্টাডিজ বলছি তখন কিন্তু হয়ে যাচ্ছে প্লুরাল। তাহলে ভার্বের সাথে এস বা ইএস আসলে সেটাকে আমরা প্লুরাল বলছি। এটা তো হলো মেইন ভার্বের কথা, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর কথা, এগুলো আমরা কখন কোনটা ব্যবহার করব। যেমন আমি যদি সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করতে চাই, মনে রাখতে হবে আই এর সাথে সবসময় এম বসে। তাহলে আই কখনো এম কে ছাড়া ব্যবহার করা যাবে না। তাহলে আই আর এম সবসময় একত্রিত থাকে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, অথবা আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে আমি যখনই একটা সাবজেক্ট আনছি আই, তখনই আমাদের ভার্ব হিসেবে আনতে হচ্ছে এম। এরপরে যদি আমরা ব্যবহার করি ইউর কথা, ইউর সাথে কিন্তু সর্বদা আর বসে। যেমন তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। তাহলে এখানে আমরা ইউর সাথে কিন্তু আর ছাড়া অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারবো না।
এখন যদি আমরা আসি আমাদের অন্য সাবজেক্ট যেমন হি, শি আর ইটের ক্ষেত্রে, হি, শি আর ইটের ক্ষেত্রে যেহেতু সাবজেক্টগুলো আমাদের সিঙ্গুলার, তাই আমাদের ভার্বটাও কিন্তু হতে হবে সিঙ্গুলার। তাই হি, শি আর ইট সর্বদা ইজ নিবে, অর্থাৎ হি ইজ, শি ইজ, ইট ইজ, সেন্টেন্সগুলো কিন্তু এইভাবেই আসবে। আবার যদি আমরা বলি উই আর দে এর কথা, এই সাবজেক্টগুলো কিন্তু প্লুরাল, যেহেতু এই সাবজেক্টগুলো প্লুরাল তাই এটার ভার্বগুলো প্লুরাল হবে। তাহলে উই আর, দে আর, এরকম ভাবে কিন্তু আমাদের সেন্টেন্সগুলো আসবে। তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে আমাদের যে দুই ধরনের সেন্টেন্স, অর্থাৎ একটা কাজের সেন্টেন্স এবং আরেকটা ইনফরমেশনের সেন্টেন্স, এই দুই ধরনের সেন্টেন্স দুইভাবে গঠিত হচ্ছে। সিম্পলি আমরা বলতে পারি সাবজেক্ট আর কাজের ভার্বটা মিলে হচ্ছে আমাদের কাজের সেন্টেন্স, এবং সাবজেক্ট আর অ্যামিজার মিলে হচ্ছে আমাদের ইনফরমেশনের সেন্টেন্স। যেমন আমি যদি আপনাদের একটা সেন্টেন্স বলি, আমি ঘুমাই, আমি একটা কাজ করছি, তাহলে এখানে কিন্তু আমি সরাসরি বলবো আই স্লিপ। কিন্তু আমি যদি বলি সে ঘুমায়, তখন কিন্তু আমি হি স্লিপ বলতে পারবো না, আমাকে বলতে হবে হি স্লিপস। তাহলে আমি যেহেতু ভার্ব টানছি, ভার্বের সাথে আবার একটা এসও অ্যাড করতে হচ্ছে, কারণ সাবজেক্ট এখানে হি, যেটা সিঙ্গুলার। আমি যদি হি না বলে শি বলি, শি স্লিপস, সেখানেও কিন্তু ভার্বের সাথে এস আসবে। যেহেতু এটা কাজের সেন্টেন্স, তাই আমাদের ভার্ব হিসেবে সরাসরি আমরা সেই কাজটাকেই ব্যবহার করব, ঘুমের জন্য আমরা স্লিপটাকেই ব্যবহার করব। আবার যদি বলি হি রিডস, সে পড়ে, এখানে হি এর জন্য আমরা রিডস এস আনবো, কিন্তু যখন আমি সাবজেক্টটা চেঞ্জ করে দে বলবো, তখন আমি কাজের ভার্ব রিড ইউজ করব, কিন্তু এখানে আমি কোনো এস ব্যবহার করতে পারবো না। তাই শি রিডস হলেও দে রিড হবে। এরপরে যদি আমি বলি আপনাদেরকে কিছু ইনফরমেশনের সেন্টেন্স, যেমন ইংলিশ কঠিন, ইংলিশ কঠিন অর্থাৎ ইংরেজি জিনিসটা অনেক কঠিন মনে হয়, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? যেহেতু ইংলিশ কঠিন, এটা কোনো কাজ না, তাই আমি এখানে এটা তো বলতে পারবো না যে ইংলিশ ডিফিকাল্ট, এটা তো বলা যাবে না, কারণ এটা কোনো কাজকে নির্দেশ করছে না, এটা নির্দেশ করছে একটা ইনফরমেশনকে। তাহলে আমরা এই ইনফরমেশনটাকে দেওয়ার জন্য অবশ্যই এম, ইজ অথবা আর এর ব্যবহার করতে হবে। তাহলে তখন আমরা বলবো ইংলিশ ইজ ডিফিকাল্ট, ইংলিশ ইজ ডিফিকাল্ট। তাহলে আমি যখনই কোনো ইনফরমেশন দিচ্ছি তখনই আমি এম, ইজ, আর নিয়ে আসছি। আর ইংলিশ শব্দটা যেহেতু সিঙ্গুলার, তাই আমরা ভার্ব হিসেবে সিঙ্গুলার ইজ ব্যবহার করছি। এখন আমরা যদি বলতে চাই যে এই সকল সেন্টেন্স ছাড়া আর কি ধরনের ভার্ব ব্যবহার করা যেতে পারে, আমাদের কোনো কিছু আছে বা রয়েছে বোঝাতে আমরা হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করি। সিমিলারলি এই হ্যাভ আর হ্যাজ কখন কোনটা বসবে ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে। আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট কারা, যেমন হি, শি, ইট অথবা থার্ড পারসন কোনো কিছুর নাম, রহিম, করিম, যে কোনো কিছু। আর প্লুরাল সাবজেক্ট কারা? প্লুরাল সাবজেক্ট হচ্ছে আই, ইউ, উই, দে, এগুলো। আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কিন্তু আমরা ভার্ব হিসেবে হ্যাভটাকে ইউজ করব, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন কিন্তু ভার্ব হিসেবে হ্যাজ ইউজ করব। এখন এই হ্যাভ বা হ্যাজ এর ব্যবহারটা কোথায় আসবে? যখন আমাদের কোনো কিছু আছে বা রয়েছে এটা বোঝাতে চাইবো। যেমন আমি যদি আপনাকে একটা সেন্টেন্স বলি, আমার একটি কলম আছে, এখন এই সেন্টেন্সে তো কোনো কাজ নেই, তাহলে আপু যেহেতু বলেছে কাজ নেই, তাহলে এখানে আমাদের কোনো কাজের ভার্ব বসবে না, তাহলে এখানে অ্যামিজার আসবে। তাহলে আমি কি এটা বলবো আই অ্যাম আ পেন? অবশ্যই এটা বলা যাবে না, কারণ আমার একটি কলম আছে, এখানে আছে বুঝাচ্ছে, যখনই আছে বুঝাবে তখনই আমাকে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। যেহেতু সাবজেক্টটা আমি, আমার একটি কলম আছে, তাই আমাদের আই আসবে, আর আই এর সাথে হবে হচ্ছে অবশ্যই হ্যাভ। আই হ্যাভ আ পেন। একটি, এটি এটি বোঝানোর জন্য আমরা আ এই অ্যালফাবেটটি ইউজ করে থাকি বা এই আর্টিকেলটি ইউজ করে থাকি, আই হ্যাভ আ পেন। আবার আমি যদি বলতে চাই তার একটি বই আছে, যেহেতু এখানে কোনো কাজের ভার্ব নেই, তাহলে কি আমরা অ্যামিজার ব্যবহার করব? না, আমরা এখানে অ্যামিজার ব্যবহার করব না, কারণ এখানে আছে বুঝাচ্ছে, আছে বুঝালে আমরা হ্যাভ বা হ্যাজ এর দিকে চলে যাব। তখন আমাদেরকে বলতে হবে হি হ্যাজ আ বুক, হি হ্যাজ আ বুক। অর্থাৎ এখানে আমরা বুঝাতে চাচ্ছি তার একটি বই আছে, আর সাবজেক্টটা যেহেতু হি, তাই আমরা এখানে হ্যাজ ইউজ করব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হি, শি, ইট অথবা যে কোনো ব্যক্তির নাম যদি থাকে, রহিম, করিম, সখিনা, জরিনা, যে কোনো কিছু থাকে, তখন আমরা হ্যাজ ইউজ করব। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, যেমন আই, ইউ, উই, দে যদি হয়, তাহলে আমরা হ্যাভ ইউজ করব। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, যেখানে কিন্তু আমরা কাজের ভার্ব, অ্যামিজারের ব্যবহার এবং হ্যাভ হ্যাজ এর ব্যবহারগুলো জানলাম।
এখন আসো আমরা একটু জেনে নিই আমাদের সাবজেক্টগুলো কিভাবে আদার ফর্মে চেঞ্জ হতে পারে। আদার ফর্মে চেঞ্জ হতে পারে বলতে, যেমন আমি বলছি আমার একটি কলম আছে, এখানে সাবজেক্ট কিন্তু আই, কিন্তু আই আবার ব্যবহার হতে পারে মাই হিসেবে অথবা মি হিসেবে। এটা কিভাবে আসতে পারে আমরা সেটা একটু সেন্টেন্সের মাধ্যমে বুঝে নেই। আমার পাশের চার্টে কিন্তু তোমরা এইভাবে আদার প্রোনাউন্স গুলো দেখে নিতে পারবে। যেমন আমরা যদি শি বা হি বলতে চাই, এটার ক্ষেত্রে আমরা আর কি কি প্রোনাউন ইউজ করতে পারি। যেমন হি থাকলে আমরা কিন্তু সেটাকে হিজ অথবা হিম ব্যবহার করি, আবার শি থাকলে সেটাকে কিন্তু আমরা হার অথবা হার ব্যবহার করে থাকি। দ্যাট মিনস আমরা আমাদের প্রোনাউনগুলো ডিফারেন্ট ভাবে চেঞ্জ করতে পারি। এখন এই প্রোনাউনগুলো চেঞ্জ কখন করব, কিভাবে করব, সেই ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। আমি যদি আপনাদেরকে এমন একটা সেন্টেন্স বলি যে আমার ইংলিশ ভালো না, দ্যাট মিনস আমি, তাহলে এটা অবশ্যই আই হবে। যেহেতু আমি, আমার ইংলিশ ভালো না, তাহলে আই হওয়ার কথা, রাইট? যে আই ইংলিশ নট গুড, কিন্তু সেন্টেন্স কি এটা হবে? অবশ্যই না। কেন না? কারণ এখানে আমার ইংলিশ ভালো না, আমার সাবজেক্টটার ফর্মটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আই আসলে এখন হবে মাই। তাই মাই ইংলিশ ভালো না, তাহলে আমি সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারি, মাই ইংলিশ ইজ নট গুড। দ্যাট মিনস আমি এই সেন্টেন্সে কি ব্যবহার করছি? আই এর জায়গায় মাই ব্যবহার করছি। কেন? কারণ এখানে আমি থেকে আমার হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আমরা এই চারটি ব্যবহার করে আমাদের সেন্টেন্সের সাবজেক্টের ফর্মসগুলোকে চেঞ্জ করতে পারবো। তারপর আমি যদি আপনাদেরকে দুইটা সেন্টেন্স পাশাপাশি বলি, যেমন আমি রিদি, আরেকটা সেন্টেন্স যদি বলি আমার নাম রিদি, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ভিন্ন। একটাতে সাবজেক্ট হচ্ছে আমি রিদি, তাহলে যেখানে আমি আছি সেখানে সাবজেক্ট হিসেবে আসবে হচ্ছে আই। তাহলে আই, আর যেহেতু এটা একটা ইনফরমেশন, তাই আমাদের ভার্ব হিসেবে আসবে এম ইজ আর। আই এর সাথে অবশ্যই এম হয়, তাহলে আমাদের লাইনটা দাঁড়াবে আই অ্যাম রিদি, অথবা আই অ্যাম রহিম, অথবা আই অ্যাম করিম। আবার আমি যদি সেন্টেন্সটা এরকম বলি আমার নাম রিদি, তখন কিন্তু আমি আই আর ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আমি থেকে আমরা আমারে চলে এসেছি, আর আমার হলে আমরা ব্যবহার করব মাই। আমার নাম, নেম, মাই নেম ইজ রিদি, মাই নেম ইজ রিদি। তাহলে এখানে আমরা ভার্ব হিসেবে কিন্তু ইজ ব্যবহার করলাম। তাহলে আমাদের যখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের ভার্বটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আমরা এই ট্রান্সফরমেশনগুলোর মাধ্যমে আমাদের সেন্টেন্সের যে লেভেল আছে সেটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারবো। এরপরে আসি আমাদের এমন কিছু সেন্টেন্স যেখানে আমরা না বোধক বা না বলতে চাই। অর্থাৎ আমরা তো বললাম যে আমি একজন স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমি একজন টিচার, আই অ্যাম আ টিচার। কিন্তু আমি যদি বলতে চাই না, আমি একজন স্টুডেন্ট না, অথবা আমি একজন টিচার না, তাহলে সেখানে আমাদেরকে নট ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় মনে করি না মানে তো নো, তাহলে নো বলবো। যেমন আই অ্যাম নো স্টুডেন্ট, কিন্তু এটা পুরোপুরিভাবে ভুল। আমরা কখনোই নো ব্যবহার করতে পারবো না। আমাদেরকে বেসিক সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই এখানে নট ইউজ করতে হবে। তখন আমি যদি বলতে চাই আমি স্টুডেন্ট না, তখন আমাকে বলতে হবে আই অ্যাম নট আ স্টুডেন্ট। আবার আমি যদি বলি আমি টিচার না, আই অ্যাম নট আ টিচার। এখন এই যে অক্সিলারি ভার্বগুলো ছিল অ্যাম, ইজ, আর, অর্থাৎ যেই ভার্বগুলো দ্বারা আমরা ইনফরমেশন দিয়েছি, আমি ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট। আমি টিচার, আই এম আ টিচার, আই এম নট আ টিচার। এগুলোর ক্ষেত্রে তো নটের ব্যবহার খুব সহজ, সরাসরি আমরা ভার্বের পরে নিয়ে আসলাম। কিন্তু যে সকল সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব নেই, সরাসরি কাজের ভার্ব আছে, যেমন আই টক, আই ইট রাইস, এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে নট করব? আমরা কি বলবো আই ইট নট রাইস? না, কখনোই না, এটা বলা যাবে না। এখানে কিন্তু আমরা আর ভার্বের পরে নট আনতে পারবো না। এখানে আমাদেরকে যেহেতু মেইন ভার্ব আছে, কাজের ভার্ব আছে, সেই ক্ষেত্রে আমাদের না বোধক করতে হলে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে, এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু, ডাজ, ডিড এর সাহায্য নিব। আই রিপিট, এখানে আমরা সাহায্য নিব না বোধক করার জন্য ডু, ডিড অথবা ডাজ এর। কিভাবে? যেমন আমি বলেছিলাম আই ইট রাইস, এই সেন্টেন্সটাকে না বোধক করতে হলে আমি বলবো আই ডু নট ইট রাইস অথবা আই ডোন্ট ইট রাইস।
তাহলে এখানে নাবোধক করার জন্য আমি কি করলাম, নট এনেছি, কিন্তু নটটা এখানে আনতে হবে ডু এর সাথে। এবং এখানে ডুই কেন হলো সেটা যদি আপনাদেরকে আরো স্পেসিফিক্যালি বলি, যেহেতু আমাদের প্রশ্নের যে ভার্বটা হচ্ছে আমি ভাত খাই না প্রেজেন্ট টেন্সে, তাই আমাদেরকে ডু নট আনতে হবে, ডু আনতে হবে, আই ডু নট ইট রাইস। ওকে, আবার আমি যদি একটা সেন্টেন্স এরকম বলতে চাই, শি রিডস, সে পড়ে, কিন্তু বলতে চাচ্ছি সে পড়ে না, তাহলে কি বলবো, শি রিড নট, না, এটা বলা যাবে না। এখন আমাদের না বোধক করতে হলে ডাজ আনতে হবে। কেন ডাজ আনবো? কারণ আমাদের যেহেতু ভার্ব রিডস একটা সিঙ্গুলার ভার্ব, তাই আমাদেরকে না বোধক করার জন্য ডাজ নট আনতে হবে। তাহলে শি ডাজ নট রিড। তাহলে আমাদের যে কনক্লুশন আমরা আসতে পারি সেটা হচ্ছে নাবোধক করার জন্য অ্যাম ইজ আর এর সাথে আমরা সরাসরি নট আনতে পারবো। আই এম নট আ স্টুডেন্ট, শি ইজ নট আ টিচার, যে কোনো কিছু। কিন্তু আমরা যদি মেইন ভার্ব বা কাজের ভার্বের সাথে নট আনতে চাই, সেখানে আমাদেরকে ডু, ডাজ অথবা ডিড এর ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে আমরা ডু আর ডাজ এর ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য ভার্ব, আর পাস্ট টেন্সে আমরা ডিড এর ব্যবহার করব। টেন্স সম্পর্কিত কিন্তু আমরা পরবর্তীতে আরো একটি ক্লাস পাবো, যেখানে আমরা খুব সহজেই শিখতে পারবো কিভাবে আমরা টেন্স অনুযায়ী আমাদের ডেইলি কনভারসেশনস গুলো করতে পারবো। আপনাদের জন্য একটা ছোট্ট বাসার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা 3টি হোমওয়ার্ক করবেন। নাম্বার 1, আজকে যে আমরা সেন্টেন্সের প্যাটার্নস গুলো শিখলাম, কাজের ভার্ব, সাহায্যকারী ভার্ব অথবা ইনফরমেশনের ভার্ব এবং হ্যাভ হ্যাজ এর ব্যবহার, সাথে নাবোধক করার ব্যবহার, এই 4 ধরনের স্ট্রাকচার দিয়ে আপনারা বাসায় অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স তৈরি করবেন। এই 10টা সেন্টেন্স আপনারা নিজেরা বাসায় বারবার আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন। এবং আপনাদের আরো একটি কাজ হচ্ছে, আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে এই সেন্টেন্সগুলোর উপর ভিত্তি করে আপনাদের প্রতিদিনের কাজ নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে বাসায় আপনি আপনার বন্ধু অথবা আত্মীয় স্বজনের সাথে, পরিবারের সদস্যদের সাথে 5 মিনিট ইংরেজিতে কথা বলবেন। এবং এখানে অবশ্যই আপনারা এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন, যেগুলো আজকে আমরা শিখলাম। পরবর্তী পর্বে কিন্তু আমরা আলোচনা করব টেন্সের ব্যবহার নিয়ে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।